হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমরা সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলোকে নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ প্রাইম অ্যাফেয়ার্স আলোচনা করছিলাম। যেহেতু তোমাদের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই মেনলি ধাক্কাগুলো খাও, সেই কারণে যে সিরিজ শুরু করেছি তারই পরের এপিসোড, অর্থাৎ জুন মাসের যে খবরগুলো আলোচনা করছিলাম তার এপিসোড 4 নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই ক্লাস যখন দেখছো কমেন্ট ও রিপ্লাই করার চেষ্টা, যাতে তোমাদের রিভিশনটা হয়ে যায়। ঠিক। আর নোটপত্র তো বাবা পিডিএফ আকারে পড়ছেই, তোমাদের দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, জয়েন করে যাও যদি নতুন হও। আর পুরোনোর জন্য তোমরা জানোই। চলো চেষ্টা করো তাহলে আমরা সিরিজ শুরু করে দিই। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা সাম্প্রতিককালে এইটাকে নিয়ে খবরে এসছে, তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা কোন রাজ্যে অবস্থিত স্যার? কোশ্চেন অপশান এ মহারাষ্ট্র, অপশান বি তামিলনাড়ু, নাকি অপশান সি কর্ণাটকা, নাকি অপশান ডি কেরালা। অ্যান্সার কি হবে স্যার? তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। স্ট্যাটিক জিকে ওয়ালা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়, খুব গোলমাল পাকিয়ে যায়। পরীক্ষায় কিন্তু ট্রেন্ড এরকমই, তোমাদের পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে এরকমভাবেই কিন্তু তোমাদেরকে প্রাইম অ্যাফেয়ার্স অর্থাৎ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আলোচনা করা হচ্ছে। ফটাফট কমেন্টে জানাও তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় স্যার আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার মহারাষ্ট্র। অ্যান্সার এ, তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মহারাষ্ট্রে রয়েছে। কোথায় স্যার? এটা পার্টিকুলারলি পুনের কাছে পশ্চিমঘাট মাউন্টেন যে রেঞ্জ রয়েছে, অর্থাৎ পার্টিকুলার লোকাল রেঞ্জ যদি বলা হয়, সিঙ্গার রেঞ্জ বা মাঙ্গা রেঞ্জের মাঝখানে অবস্থিত তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত। কেন খবরে স্যার এসেছিল? রিসেন্টলি মহারাষ্ট্রের যে বন বিভাগ রয়েছে তারা তাদের একটা উদ্যোগ নিয়েছে, কি জন্য? যাতে একটা ইকোসিস্টেম লঞ্চ করতে পারে দুখানা সংস্থার মাধ্যমে, অর্থাৎ এক মাইক্রোসফটের সঙ্গে সেন্টার ফর ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, যেটার হেডকোয়ার্টার তোমার অবস্থিত হচ্ছে পুনেতে, তার সঙ্গে একটা টাই আপ করছে, যাতে এই তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বন্য প্রাণীগুলোর সঙ্গে একটা ইকোনমিক সিস্টেমকে ডেভেলপ করা যায় সেই উদ্দেশ্যে। এই জন্য এটা খবরে এসেছিল, খুব ইম্পর্টেন্ট খবর। তামহিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। ঠিক। চলো পরের খবরে আমরা চলে যাই। সেকেন্ড খবর তোমাদের স্ক্রিনে রয়েছে, কমেন্টে অ্যান্সার জানার চেষ্টা করো। Where was the International Conference on Disaster Resilient Infrastructure বা ICTRI? এই ফুল ফর্মগুলো মনে রাখবে, কারণ অ্যাব্রিভিয়েশনে পরীক্ষায় আসে। 2025 হেল্ড, অর্থাৎ এই বছর এই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বা দুর্যোগ বিপর্যয় আটকানোর জন্য আন্তর্জাতিক স্তরে ইকুইপমেন্ট কি থাকা দরকার, না থাকা দরকার, কি কি ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি হবে, সেই নিয়ে যে সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? অপশান এ ইন্দোনেশিয়া, নাকি অপশান বি ফ্রান্স, নাকি অপশান সি ইন্ডিয়া, নাকি অপশান ডি নিউজিল্যান্ড। পার্টিকুলারলি দুর্যোগকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য মহাসম্মেলন কোথায় সাম্প্রতিককালে আয়োজিত হলো? তার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফ্রান্স। অ্যান্সার হবে বি ফ্রান্স। কি স্যার ব্যাপারটা? দুর্যোগ প্রতিরোধী অবকাঠামো সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন বা ICTRI ফুল ফর্ম আবার বলছি, এগুলো জেনে রেখে দাও বাবা, অ্যাপ্লিকেশনে দেয়। এটা 7th এডিশন হলো 7 থেকে 6 তারিখ জুন মাসের। ঠিক আছে, কোথায়? ফ্রান্সের নিস শহরে, ফ্রান্সের নিসে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বা CDRI এটা আয়োজন করেছিল এই কনফারেন্সটা, যার আবার হেডকোয়ার্টার কিন্তু নয়াদিল্লিতে। দেশের বাইরে প্রথমবারের জন্য ইউরোপে এটা আয়োজিত হচ্ছে, যেটা ফ্রান্সের নিস শহরে আয়োজন করা হয়েছে। ঠিক আছে, মূলত এটা চালু হয়েছিল 2019 সালে, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টকে আটকানোর জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে সেই উদ্দেশ্যে। ঠিক, সুতরাং এবারে প্রথমবারের জন্য হচ্ছে দেশের বাইরে, এটা ইউরোপের ফ্রান্সের নিস শহরে আয়োজন করা হয়েছিল। যেহেতু সাম্প্রতিককালে বেশ কিছু ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাচারাল ক্যালামিটি আসলো, সেই নিরিখে কিন্তু এই ধরনের খবর এবারে ট্রেন্ডে আসবে, মিলিনিও এবং আসছেও। সেই নিরিখে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খবর এইগুলো। চলো পরের খবর। হোয়ার ওয়াজ দ্য নিউ স্পেসিস অফ প্ল্যানারিয়ান ওয়ার্ম কিট, পতঙ্গ, তার নাম হচ্ছে ফুগেসিস পানান্সিয়া। এই ধরনের ওয়ার্ম বা এই ধরনের কিট নিয়েও কিন্তু সায়েন্স টেকনোলজির কোশ্চেন আসে। এটা রিসেন্টলি কোন এলাকায় দেখতে পাওয়া গেছে? অপশান এ লোকটাক লেক মণিপুর, নাকি অপশান বি চিল্কা লেক উড়িষ্যা, নাকি অপশান সি পাশান লেক পুনে, নাকি অপশান ডি ডাল লেক শ্রীনগর। রিসেন্টলি এই যে ফুগেসিস পানান্সিয়া যে কিট, নিউ স্পেসিস প্ল্যানারিয়াম ওয়ার্মের, সেটি
কোন এলাকায় দেখতে পাওয়া গেছে বা কেনই বা খবরে এসেছিল? আগে বলো কোন এলাকায় দেখতে পাওয়া গেছে। অ্যান্সার কি হবে স্যার? রাইট অ্যান্সার হয়ে যাবে পাষাণ লেক পুনে। তাহলে পুনেতে একটা তোমার হলো তামহিনী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আরেকটা পাষাণ লেক পুনে। রাইট অ্যান্সার সেটা হচ্ছে এই প্ল্যানেরিয়াম ওয়ার্ম যা দেখতে পাওয়া গেছে। খবর কি স্যার? খবর হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে পাষাণ হ্রদ রয়েছে, পাষাণ লেক রয়েছে। এটা স্ট্র্যাটেজিকের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হয়ে গেল, খেয়াল রেখো। সম্প্রতি এই দুগেসিয়াস পুনেন্সিয়াস বা পানানসিস নামে নতুন প্রজাতির এক প্ল্যানেরিয়ান প্লান্ট বা কৃমি কিট আবিষ্কার করা গেছে। ঠিক আছে, এটা জলজ এক ধরনের ফ্ল্যাটওয়ার্ম যা মানুষের শরীরে নতুন করে মানে আবার আশ্চর্যজনকভাবে পাওয়া যাচ্ছে এবং তার নতুন করে রিপ্রোডাকশন হচ্ছে। মূলত জলজভাবে আসছে, জলাভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে। এটা বৈচিত্র্যের যে হটস্পট তার মধ্যে এটা অন্যতম একটা এলিমেন্ট হিসাবে দেখা যাচ্ছে। এটা আবিষ্কার হচ্ছে 1983-তে প্রথমবারের জন্য। এটা কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে কোন এলাকাতে? দেখা যাচ্ছে পুনের এই পাষাণ লেকে। এই লেকে কিন্তু মানে জীব বৈচিত্র্যের বৃদ্ধি দিচ্ছে বলে এই ধরনের কৃমি বা প্ল্যানেরিয়াম ওয়ার্ম কিন্তু খবরে আসছে। তার নাম হচ্ছে ডুগেসিস পানানসিয়া। একটু খেয়ালে রেখো, ঠিক? সায়েন্স টেকনোলজির খবর। তাহলে আমরা যদি প্রথম দিকের এই খবরগুলোকে দেখি, যে ধরনের খবর হলো, এক, এটা তোমার বায়োলজিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। একটা বায়োলজিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স টেকনোলজি ব্লেস, তোমার এইটা বায়োলজিক্যাল খবর কারেন্ট অ্যাফেয়ার্স। সেগমেন্টেশন করে দিচ্ছি যে কোন ধরনের খবরগুলো কেন ইম্পর্টেন্ট। ন্যাচারাল ক্যালামিটি বা ন্যাশনাল লেভেলের ডিজাস্টার ম্যানেজমেন্ট আসে, সেটাকে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স একটা। সেগমেন্টগুলো বোঝো যে কোন ধরনের খবরগুলো পরীক্ষায় আসার চান্সেস রয়েছে। চলে আসো পরের খবর, তাহলে তোমরা বুঝতে পারবে। স্যার, হিথু আইল্যান্ড দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, সাম্প্রতিককালে খবর দেখা গেছে হিথু আইল্যান্ড কোথায় অবস্থিত? হিথু আইল্যান্ড কোথায় দেখতে পাওয়া গেছে? সাউথ চায়না সি, নাকি রেড সি, নাকি অ্যারাবিয়ান সি, নাকি ব্ল্যাক সি? বলো ফটাফট অ্যান্সার জানাও কমেন্টে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সাউথ চায়না সি। আমি সময় নষ্ট একদমই করছি না, তার কারণ যারা ক্লাস দেখছো তাদের জন্য সময় নষ্ট না হয়, রাদার উল্টে র্যাপিড রিভিশন হয়ে যায়। তার জন্যই যে তোমরা কাজের সময়টা কাজের মধ্যে লাগাতে পারো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, চলো সাউথ চায়না সি হচ্ছে অ্যান্সার। ডিটেলিংটা কি স্যার? থিথু আইল্যান্ডের, থিথু আইল্যান্ড এটা এখানে একটা তীব্র আবহাওয়ার জন্য দেখা যাচ্ছে, এখানে সাউথ চায়না সিতে চায়না জাহাজ ডুবে যাচ্ছে। ঠিক আছে, দক্ষিণ চায়না সিতে ফিলিপিনো সৈন্যদের মধ্যে সতর্কতা মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, যাতে এখানে এই যে পার্টিকুলার যে আবহাওয়া তার জন্য গোলমাল পাকাচ্ছে। এবং ফিলিপাইনে এই পার্টিকুলার জায়গাতে এখানে পাগাসা নামে একটা আইল্যান্ডও আছে, যেটা ইম্পর্টেন্ট। ফিলিপাইনের পাগাসা আইল্যান্ড মানে এটা একটা বিতর্কিত জায়গা, যেখানে সাউথ চায়নার সাথে চায়নাও ডিমান্ড করে, ফিলিপাইন্সও ডিমান্ড করে। সাউথ চায়নার লোকজন একে বলা হয় থিথু আইল্যান্ড, আর পার্টিকুলার ফিলিপাইন্সের লোকজন একে বলে থাকে পাগাসা আইল্যান্ড। ঠিক আছে, এটাকে নিয়ে কিন্তু একটা যথেষ্ট রকমভাবে চাপানোতর রয়েছে। এক ধরনের কিন্তু রাষ্ট্রনৈতিক কূটনৈতিক চাপানোতর রয়েছে। আবহাওয়া বলতে এটা নয় যে সেখানকার পরিবেশের বা মানে ভূগোলের আবহাওয়া, এখানে রাজনৈতিক যে সমস্যা সেটা কথা বলা হচ্ছে। তো চাইনা, তাইওয়ান ইস্যু, ভিয়েতনাম ইস্যু, এইগুলো নিয়ে বা মালয়েশিয়ার এক অংশ বা ফিলিপাইন্স প্রত্যেকে কিন্তু নিজের এলাকা বলে দাবি করে নেয়। এই জন্যই কিন্তু চাপানোতরটা চলছে। এটার জন্যই খবরটা এসেছিল যে এই আইল্যান্ডটা কার, এবং সেখানে সাউথ চায়না সিটা ডুবে যাচ্ছে, সেখানে কে ডুবিয়ে দিল না প্রাকৃতিক দুর্যোগ হলো, এটাকে নিয়ে কিন্তু খবর আসছে, বিতর্কের সূত্রপাত হয়েছিল। এই নিরিখেই থিথু আইল্যান্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবো থিথু আইল্যান্ড চায়নার দিক থেকে নাম হচ্ছে থিথু আইল্যান্ড, ফিলিপাইন্সের দিক থেকে নাম হচ্ছে পাকাসা আইল্যান্ড। তো খেয়াল রেখো বাবা, পাকাসা আইল্যান্ড এটা কিন্তু অন্য নামও পরিচিত। খেয়াল রেখো, টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে ইন্দো প্যাসিফিক রিজিয়নে এটা অবস্থিত। চলে আসা যাক পরের খবর, ফটাফট আমরা র্যাপিড রিভিশন করব। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, ফুল ফর্ম PMSMA, শর্ট ভার্সন, অ্যাব্রিভিয়েশনটা পুরোটা বলে রাখবে, প্রধানমন্ত্রী সুরক্ষা মাতৃত্ব অভিযান। এটা সাম্প্রতিককালে কোন মন্ত্রক দ্বারা চালু হলো? অপশন এ মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, নাকি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট, নাকি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, নাকি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার? দ্রুত কমেন্টে জানাও বাবা। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কোন মন্ত্রক দ্বারা সাম্প্রতিককালে চালু হলো? এই অ্যান্সার কি হবে? অপশন ডি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কি ব্যাপার স্যার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 11 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী থাকাকালীন
এই পার্টিকুলার মাতৃত্ব অভিযানের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান স্কিমটা 9 বছর পূর্ণ হয়েছে। তার মানে তিনি 2 বছরের মধ্যেই এই স্কিমটা লঞ্চ করেছিলেন এবং পার্টিকুলারলি এটা 2016 সালে চালু হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা এবং সেটা 9টা বছর পূর্ণ করছে এবছর এবং সেই কারণেই কিন্তু খবর এসছে। কেন? কারণ এর মাধ্যমে, এই স্কিমের মাধ্যমে যারা গর্ভবতী মহিলা তাদের বিনামূল্যে এবং তাদের যখন প্রেগনেন্সি পিরিয়ড চলে যাতে কেয়ার নেওয়া হয় তার জন্যই কিন্তু এই স্কিম নেওয়া হয়েছে বা এই স্কিমের মধ্যে সেই বিষয়গুলো দেওয়া হয়। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে যে যখন প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী সেই সময় দেখা যাচ্ছিল যে মাতৃত্বেও যখন কালীন মায়েদের মৃত্যুর হার এই সময় কিন্তু যথেষ্ট রকমভাবে বেড়ে গেছিল। ঠিক আছে? তো সেইটাকে কমানোর জন্য যাতে মাতৃত্বকালীন মায়েদের প্রেগনেন্সি পিরিয়ডে তাদেরকে যাতে শিশু প্রসব করার সময় তাদের যাতে যত্ন নেওয়া যায়, যাতে কেয়ার নেওয়া যায়, তার জন্য এই স্কিমটা নেওয়া হয়েছে। এটা কোন মন্ত্রক তাহলে চালু করেছিল? এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। একটু খেয়াল রেখো। চলে আসো। তার মানে এই খবরটা স্যার আবার হয়ে গেল পার্টিকুলার সোশ্যাল ইস্যুর ওপর। আমি জোন বলে দিচ্ছি কোন জায়গা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে বা ট্রেন্ড কীরকম ভাবে আছে। একটু খেয়াল করো যে কোন ধরনের খবরগুলোকে আমরা রাখছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, তার ওপর একটা খবর, বাট তার মধ্যে কিন্তু আবার জিওগ্রাফি মানে জিও পলিটি কানেক্টেড রয়েছে। ঠিক? চলো পরের খবর তোমাদের স্ক্রিনে। ফুয়েগো ভলক্যানো, আবার একটা জিওগ্রাফি বেস কারেন্ট অ্যাফেয়ার্স। ফুয়েগো ভলক্যানো রিসেন্টলি খবরে দেখা যাচ্ছে এটা কোন দেশে অবস্থিত। অপশান এ গুয়েতামালা, নাকি অপশান বি ইন্দোনেশিয়া, নাকি অপশান সি জাপান, নাকি অপশান ডি ফিলিপাইন্স। কোন দেশে এই ফুয়েগো ভলক্যানো সাম্প্রতিককালে আবার জেগে উঠলো এটা খবরে এসছে? অ্যান্সার কি হবে বাবা? ফুয়েগো ভলক্যানো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রেখে দিতে পারো কারণ কমন আসার চান্স পাবো। ফুয়েগো ভলক্যানো কোন দেশে? অ্যান্সার অ্যান্সার হবে গুয়েতামালা। গুয়েতামালা ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার কি জিনিস দেখে নাও। ফুয়েগো আগ্নেয়গিরি, সেখান থেকে গ্যাস আর ছাই নির্গত হয়েছে, দ্যাট মিনস আগ্নেয়গিরি জেগে উঠেছে এবং সেই জন্যই সরকার, গুয়েতামালার সরকার সেখানে মানুষজনকে নিরাপত্তা দেওয়ার জন্য 500 জনের বেশি মানুষজনকে ওখানে বসতিকে সরিয়ে দিয়েছিল। স্প্যানিশ ভাষায় এই পার্টিকুলার যে ভলকানোটার নাম ফুয়েগো ভলকানো, এর মানে কি? মানে হচ্ছে আগ্নেয়নের আগ্নেয়গিরি, যেন আগুন বের হয়। ঠিক আছে? এটা মূলত মিডিল যে আমেরিকা, এই আমেরিকার মাঝখানে সব থেকে সক্রিয় এক ধরনের আগ্নেয়গিরি, যেটা গুয়াতেমালাতে অবস্থিত। 1524 সাল থেকে ফুয়েগো আগ্নেয়গিরি 8 বারের বেশি অগ্নুৎপাত করেছে। মানে লাস্ট হিস্ট্রি অনুযায়ী এ কিন্তু কন্টিনিউয়াসলি 8 বার পর পর, মানে এটা অ্যাক্টিভ ভলকান এবং সেই কারণে সাম্প্রতিককালে 2025 সালে কিন্তু এটা আবার জেগে উঠেছে। সেই কারণে ওখানকার গভর্নমেন্ট পাবলিক কেয়ারের জন্য সরিয়ে খবরে আছে। তার মানে এটা মিডিল আমেরিকান একটা কান্ট্রি, গুয়েতেমালাতে অবস্থিত। তোমরা একটু বাবা কমেন্টে জানাও দেখি গুয়েতেমালার ক্যাপিটাল, রাজধানী কি? কমেন্টে জানিয়ে দাও বাবা, স্ট্যাটিক জিকের পোর্শন। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। তোমাদের স্ক্রিনে রয়েছে এ নিউ স্পেসিস অফ বিটল কল্ড সাপথাসপিনা নুহি রিসেন্টলি ডিসকভার্ড ইন হুইচ অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেট। দেখতে পাচ্ছ এক ধরনের আবার কিট নিয়ে খবর, তার মানে বায়োলজিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। এটাও সাম্প্রতিককালে উত্তর পূর্বাঞ্চল যে রাজ্যগুলো রয়েছে সেখানে একটা নতুন ধরনের বিটল বা এক ধরনের মাকড়সা জাতীয় এক ধরনের পোকামাকড় দেখতে পাওয়া যাচ্ছে। তার নাম হচ্ছে সাপথাসপিনা নুহি। এটা কোন রাজ্যে দেখা গেল? অপশান এ আসাম, নাকি অপশান বি মেঘালয়া, নাকি অপশান সি মিজোরাম, নাকি অপশান ডি ত্রিপুরা। অ্যান্সার কি হবে বাবা? বলো এটার অ্যান্সার কি হবে? একটু নামগুলো খেয়াল রাখলেই বুঝতে পারবে। সাপথাসপিনা নুহি কোন রাজ্য? এটা আছে মেঘালয়া। মেঘালয়া ইজ দ্য রাইট অ্যান্সার। মেঘালয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের মেঘালয়ে জীববৈচিত্র্যপূর্ণ যে বনাঞ্চল রয়েছে, মেঘালয়তে ন্যাশনাল পার্কগুলোর নাম কি কি? তোমার হচ্ছে দুটো, গারো, খাসি, জয়ন্তিয়া। আমরা জানি যে 3টে মাউন্টেন বা মাউন্টেন তো নেই, মানে পূর্বাঞ্চল হিমালয় রেঞ্জ বা
পিক রয়েছে, তার ওয়েস্টের দিক আর ইস্টের দিকে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, তাই না? একটা তোমার হচ্ছে নকরেক, একটা তোমার হচ্ছে বালফাক্রাম ন্যাশনাল পার্ক। অর্থাৎ বায়োডাইভার্সিটি ভরপুর এই জায়গাটাতে। এখানে অ্যাথাসপিনা নুহি নামে নতুন প্রজাতির একটা পোকা আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে? এটা পার্টিকুলারলি পাওয়া যাচ্ছে কোথায়? রিভোই জেলার উমরান এলাকাতে পাওয়া যাচ্ছে। রিভোই জেলা, যেটা মেঘালয়ের রিভোই জেলা, তার উমরান নামক এলাকাতে এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবং বৈজ্ঞানিকভাবে এর নাম কি? স্প্যাথাসপিনা নুহির বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হচ্ছে কারিকোলোনিডে নামে পরিচিত, কারিকোলোনিডে নামে পরিচিত, ঠিক আছে? প্রায় 60,000-এর বেশি এর স্পেসিসটা রয়েছে। মূলত এরা ফসলের ক্ষতি করে দেয়, ঠিক আছে? তার জন্যই কিন্তু এটা চিন্তার কারণ, এবং কিভাবে এর হাত থেকে রক্ষা করা যায় উদ্ভিদ জগৎকে, তার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এক ধরনের কীট পতঙ্গ এটা, স্প্যাথাসপিনা নুহি, ঠিক আছে? এটা খেয়াল রাখো, মেঘালয়তে নতুন করে দেখতে পাওয়া গেছে। চলে আসো পরের খবর। তার মানে বায়োলজিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স এটা বলে দিলাম, তার মানে এই ধরনের খবর কিন্তু প্রায়শই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। চলো পরের ইম্পর্টেন্ট খবর কি? সাস্টেইনেবল এনার্জি ফর অল ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চড বাই হুইচ অর্গানাইজেশন? সাম্প্রতিককালে এই সাস্টেইনেবল এনার্জি ফর অল এই পার্টিকুলার ইনিশিয়েটিভটা কোন সংস্থা গ্রহণ করেছে? অপশন এ ওয়ার্ল্ড ব্যাংক, নাকি অপশন বি আফ্রিকান ইউনিয়ন, নাকি অপশন সি ইউনাইটেড নেশন, নাকি অপশন ডি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? কোন সংস্থা সাম্প্রতিককালে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেইনেবল এনার্জি ফর অল প্রোগ্রাম চালু করছে? তো কমেন্টে জানাও বাবা, অ্যান্সার কি হবে ফটাফট? অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড নেশনস, জাতিপুঞ্জ বা সংঘ বলা হয়। সাস্টেইনেবল এনার্জি ফর অল প্রোগ্রাম চালু করেছে। কি ব্যাপার স্যার? ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যাকে আমরা বলি, এটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি রেলের পরীক্ষা নয়। এই এনটিপিসি মানে হচ্ছে কি আবার? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড জ্বালানি পরিবর্তনের জন্য একটা রোডম্যাপ তৈরি করছে, যার জন্য লক্ষ্যমাত্রা কি? সাস্টেইনেবল এনার্জি ফর অল। এর সাথে এটা চুক্তি স্বাক্ষর করেছে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের এনটিপিসির সঙ্গে ইউনাইটেড নেশনসের চুক্তি স্বাক্ষরিত হলো। তার কারণটা হচ্ছে সাস্টেইনেবল এনার্জিকে প্রমোট করতে হবে, ঠিক আছে? 2011 সাল থেকে এই জাতিসংঘের এই প্রোগ্রাম শুরু হয়েছিল। মূলত ইন্ডিয়ার এনটিপিসি সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, যাতে কি করে জ্বালানিকে আরো বেশি করে দেওয়ার জন্য, মানে কোন ধরনের জ্বালানি দরকার, যে জ্বালানি আমরা রিনিউয়েবল এনার্জি, তাকে প্রমোট করা যায়, তা এবং পরিবেশকে যাতে দূষণ না হয় সেটা মাথার মধ্যে রাখার জন্য কিন্তু এই চুক্তি সমাধান হচ্ছে জাতিসংঘের সঙ্গে। এই জন্যই একটা খবরে এসেছিল, ঠিক? চলো পরের খবর তোমাদের স্ক্রিনে রয়েছে। হুইচ ইনস্টিটিউট হ্যাজ রিপোর্টেড ফার্স্ট ফ্লাওয়ারিং অ্যান্ড সিড সেট অফ আসাফোডিয়েটা, এক ধরনের হিং, ইন ইন্ডিয়া? কোন প্রতিষ্ঠান ভারতবর্ষে প্রথমবারের জন্য এই ধরনের একটা চাষ শুরু করছে? এক ধরনের হিং গাছ, হিং চাষ করছে, এক ধরনের হিং, তার নামটা কি? আসাফোয়েটিডা, এক ধরনের হিং। কোন প্রতিষ্ঠান এটা চাষ করে তার প্রথম ফুল ফুটিয়ে দিল আর কি? অপশন এ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা শর্টে ICAR, নাকি CSIR ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি CSIR, HIHBT পালানপুর, নাকি ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার সায়েন্স USA বেঙ্গালুরু, নাকি GB পান্ত ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি? কোন সংস্থা সাম্প্রতিককালে এক ধরনের হিং জাতীয় গাছ আসাফোয়েটিডা তার প্রথম ফুল বা বীজ বপনের প্রক্রিয়া চাষ? মানে স্যার এটাও সায়েন্স টেকনোলজির খবর। বলো স্যার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে CSIR ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি পালানপুর। স্যার গল্প, হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি কাউন্সিল সম্প্রতি হিমাচল প্রদেশের পার্টিকুলার পালামপুরে
এক ধরনের হিং তার চাষাবাদ শুরু করে দিচ্ছে, যার প্রথম ফুল এবং বীজ সংগ্রহের খবরটা সাম্প্রতিককালে প্রকাশিত হল। অর্থাৎ এর মাধ্যমে ভারতবর্ষে প্রথমবারের জন্য কিন্তু ভারতীয় মাটিতে হিং চাষ সফলভাবে কিন্তু হওয়ার একটা প্রবণতা দেখা দিল, বা তার দিক খুলে গেল। হিং, যার বৈজ্ঞানিকভাবে যার নাম হচ্ছে ফেরুলা আসাফোয়েটিভা নামে পরিচিত, এটা বহু বর্ষজীবী, মানে 5 বছর ধরে সময় নেয় ঠিকঠাক করে এর প্রস্ফুটনের জন্য, যেটা মূলত ইরান, যেটা মূলত আফগানিস্তান বা মধ্য এশিয়া, মিডল ইস্ট এশিয়ান কান্ট্রি, সেখানে ভালোভাবে এটা উৎপাদন হয়ে থাকে। তার উৎপাদনটা কিন্তু এবার এই ইন্ডিয়াতেও হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল। সেইটার জন্য যারা মানে পর্যবেক্ষণ করছেন, চাষবাসের জন্য দায়িত্ব নিচ্ছেন, রিসার্চ করছেন, সেই সংস্থার নাম কি? হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি কাউন্সিল। ঠিক কোথায় হয়েছে এটা? হিমাচল প্রদেশের পালানপুর। হিং চাষের জন্য ভারতবর্ষের একটা অন্যতম উল্লেখ্য দিক তৈরি হচ্ছে। তার মানে এটা ইকোনমিক দিক খুলছে বলেই সায়েন্স টেকনোলজিতে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মানে এটা এগ্রিকালচার নিউজও বলতে পারো। যেহেতু ইকোনমির জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য খবরটা পরীক্ষার জন্য আসার চান্স রয়েছে। চলে আসো পরের খবর তোমাদের স্ক্রিনে। শ্রী পদ্মনাভস্বামী টেম্পল লোকেটেড ইন হুইচ স্টেট? পদ্মনাভস্বামী মন্দির ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত গো? সাউথ ইন্ডিয়ান মন্দির শ্রী পদ্মনাভস্বামী টেম্পল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব পপুলার। তোমরা সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখলেই দেখতে হবে পদ্মনাভস্বামীর মন্দিরটা নিয়ে বেশ বারবার করে সিনেমায় দেখায়। কর্ণাটকা, মহারাষ্ট্র, কেরালা না উড়িষ্যা? স্যার এই পার্টিকুলার যদি আর্কিটেকচারের ক্লাসগুলো করে থাকো আমার, তাহলে দেখতে হবে যে স্যার এখানে আমি এই ধরনের ভাবে এই যে স্টাইল সাউথ ইন্ডিয়ান যে নাগারা স্টাইল, এটা আর যাই হোক উড়িষ্যাতে অ্যাভেলেবেল নয়। মহারাষ্ট্রতেও সাতবাহন ডাইনেসির সময় এই ধরনের স্টাইল নেই, বরং ওখানে অমরাবতী স্টাইল বেশি করে পপুলার। মহারাষ্ট্রেও হবে না। দুখানা অপশন পড়ে রইলো, বলো স্যার, কর্ণাটকা না কেরালা? কোথায় হবে স্যার অ্যান্সার? কেরালা। পদ্মনাভস্বামী টেম্পল কেরালায় অবস্থিত। কি স্যার? ডিটেল দেখে নাও। 270 বছর পর কেরালার তিরুবনন্তপুরমে, কেরালা যেটা রাজধানীও বটে, শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে শুদ্ধিকরণ তার জন্য একটা মহাকুম্ভাভিষেকম নামে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যে পদ্মনাভস্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে যে উৎসর্চা করা হয়, তাকে উৎসর্গ করে যে মন্দির, তার জন্যই এটা কিন্তু পপুলার। অর্থাৎ মনে রাখতে হবে তিরুবনন্তপুরমে এটি অবস্থিত, কেরালার জেলার রাজধানী। শ্রী পদ্মনাভস্বামী টেম্পল, ঠিক আছে? এর মানে কি? তিরুবনন্তপুরম শহর কথাটার মানে কি? মানে হচ্ছে ভগবান অনন্তের শহর। অনন্ত মানে বিষ্ণু, ঠিক? তো এটার জন্য বিখ্যাত। তোমার মনে রাখতে হবে বৈষ্ণিজম বা বিষ্ণু ঘিরে পদ্মনাভস্বামী টেম্পল। শিব ঠাকুর নয়। বলতে পারে এটা কোন দেবতাকে এখানে পুজো করা হয়, তাকে বিষ্ণু মনে রাখবে। তার মানে এটা তোমার পড়ে যাচ্ছে আর্ট অ্যান্ড কালচারের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? জোনগুলো বোঝো, কোন কোন জোন থেকে খবরগুলো তোলা হচ্ছে বাবা। চলো পরের খবর। শাহেদ ড্রোন ডিফেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স। শাহেদ ড্রোন আর ডেভেলপ বাই হুইচ কান্ট্রি? শাহেদ ড্রোন সাম্প্রতিককালে খবরে দেখা গেছে কোন দেশ তৈরি করেছে ড্রোন? ইরান নাকি ইসরায়েল নাকি ইউক্রেন নাকি ইন্ডিয়া? নাম দেখে অন্তত বোঝা যাচ্ছে শাহেদ ড্রোন অন্তত ইন্ডিয়ান নয়। একটা তো বাদ। ইরান, ইসরায়েল, ইউক্রেন কি হবে স্যার? ইউক্রেনও নয়। ইরান না ইসরায়েল? কমেন্টে জানাও ফটাফট। শাহেদ ড্রোন কোন দেশ তৈরি করেছে? অ্যান্সার ইরান। ইরান ইজ দ্য রাইট অ্যান্সার। কি স্যার গল্প শাহেদ ড্রোন? সাম্প্রতিককালে আমরা জানি যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে বেশ যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেখানে ইউক্রেন অনেক রকমভাবে পিছিয়ে যাচ্ছিল। সেই নিরিখে ইরানের কাছ থেকে তারা সাহায্য নেয়। তো ইরানের তৈরি যে মানবহীন যুদ্ধ বিমানবাহী জাহাজ, মানে একে বলা হয় ইউসিএভি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ড্রোন ছিল, সেটা হচ্ছে শাহেদ, ঠিক আছে? এটা আর কি একমুখী, ডাইরেক্ট একমুখীভাবে অ্যাটাক মারতে পারে, ঠিক আছে?
অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধাস্ত্র, যার যার পার্টিকুলার এই রাশিয়া সেই ইরানের তৈরি শাহেদকে আটকাবার জন্য সেই সময় শাহেদ 136 ড্রোনটি বা জেরান 2 এইটাকে আবার ডিপ্লয় করেছিল। মনে রাখতে হবে এই ইরান হচ্ছে অ্যান্সার, যে ইরান এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ইরানের তৈরি শাহিদ ড্রোন কিন্তু ব্যবহৃত, খবরটা এসছে। ডিফেন্সের খবর খেয়াল রেখে দিও। পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিলিজ ইটস 2025 স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট টাইটেল দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস? কোন সংস্থা সাম্প্রতিককালে স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন, পৃথিবীতে জনসংখ্যার কি অবস্থা, 2025 সালে তার রিপোর্ট করেছিল, যার শিরোনাম ছিল দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস? সেই পার্টিকুলার জন্মহার বা জনসংখ্যা নিয়ে রিপোর্ট, সেটা নিচের কোন সংস্থা প্রকাশ করলো? অপশান এ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি, নাকি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ইউএনএফপিএ, নাকি অপশান সি ওয়ার্ল্ড ব্যাংক, নাকি অপশান ডি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনিসেফ যাকে। বলো স্যার, স্যার কি হবে? কি হবে স্যার অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে বি, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তোমরা আমাকে কোনো জানাও দেখি বাবা, ইউএনডিপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বর্তমানে কারা আছেন, বা ইন্ডিয়া থেকে মূলত কে আছেন ইউএনডিপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর? বলো দেখি কমেন্টে। ইউনিসেফটাও বলবে একই রকম ভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে ইন্ডিয়ার তরফ থেকে। আচ্ছা, রিপোর্টটা কি একটু দেখে নিই, চলো। জাতিসংঘের জনসংখ্যা তহবিল দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস নামে তারা একটা বিশ্ব জনসংখ্যার অবস্থা বা তারা সেন্সাস করার চেষ্টা করেছে। এখানে তুলে ধরা হয়েছে যে প্রতি 3 জন প্রাপ্তবয়স্ক ভারতীয়দের মধ্যে একজন অনিচ্ছাকৃত গর্ভপাতের সম্মুখীন হন। তাদের 3 জন প্রাপ্ত মানুষ, তার মধ্যে একজন কিন্তু 3:1 রেটে একজন গর্ভপাত করাচ্ছে, অ্যাবর্শন করাচ্ছে। এবং আরও বলা হয়েছে এই রিপোর্টে 30% ভারতীয় বেশি বা কম সন্তান ধারণের অপূর্ণ আকাঙ্ক্ষা অনুভব করেন। অর্থাৎ ভারতবর্ষে 30% মানুষ মনে করে নিচ্ছে তাদের যে সন্তান আর একটু বাড়লে ভালো হতো। ঠিক আছে, জনসংখ্যা এবং প্রজনন স্বাস্থ্য কর্মসূচিকে সমর্থন করার জন্য জাতিসংঘের জনসংখ্যা তহবিল তৈরি করেছে এই রিপোর্ট, যার লক্ষ্য হলো প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত প্রসব নিরাপদ রাখতে হবে এবং যুব সম্ভাবনা পূর্ণতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ বুড়ো হাবড়া কমাও, জনসংখ্যা বাড়াও। ঠিক আছে, কিন্তু এটা আমাদের দেশের যে জিওগ্রাফি, সেখানে জনসংখ্যার যে হিসেব নিকাশ, তার জন্য থ্রেট, তার জন্য তার একটা উন্নত সমস্ত কিছুর অন্য একটা আঙ্গিকও থাকে। যদি প্রচণ্ড পরিমাণে জনসংখ্যা মানে কমানোর চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে একটা সময় ভারতবর্ষে শুধু যারা বয়স্ক লোক তাদের সংখ্যা বেড়ে যাবে, যারা ইউথ জেনারেশন তাদের সংখ্যা কমে যাবে। আর মনে রাখতে হবে ইউথ জেনারেশনে কিন্তু কর্মক্ষম হয়, তারা কাজকর্ম করতে পারে, তো তাদের কিন্তু ভারতবর্ষের প্রোডাকশন কমে যাবে, ইকোনমিতে প্রভাব পড়ে যাবে। এটার জন্য সারা বিশ্বের সমস্ত রকম যে রিপোর্টগুলো, তার মধ্যে থেকে এটাও একটা অন্যতম রিপোর্ট, ভারতবর্ষের অন্যদিকে একটা ছবিওকে তুলে ধরছে, যেখানে বলা হচ্ছে 3:1 আরে কিন্তু একজন অনিচ্ছা সত্ত্বেও গর্ভপাত করতে বাধ্য হয়। সোশ্যাল ক্রাইসিস বা ন্যাশনাল ক্রাইসিসটা পরে হলো মূলত হয়ে যাচ্ছে সোশ্যাল ক্রাইসিস। ঠিক, এটা একটা কিন্তু সোশ্যাল ইস্যুজের ওপর ডিপেন্ড করে কারেন্ট অ্যাফেয়ার্স। চলো পরের খবর চলে যাই। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ ডিফেন্স? তার নাম কি? সানকোয়েস্ট 2025। কোন দেশ সাম্প্রতিককালে বহুজাতিক বা বহুদেশীয় এক ধরনের সেনা মহড়া আয়োজন করলো, যার নাম হচ্ছে সানকোয়েস্ট? অপশান এ ইউনাইটেড স্টেটস, অপশান বি ইন্ডিয়া, অপশান সি মঙ্গোলিয়া, অপশান ডি জাপান। খুব বাজে রকমের অপশান দেওয়া হয়েছে এখানে, যে তোমরা পরীক্ষায় চোখ বন্ধ করে পাস করতে পারো। বলে হলো ভাই কি বাবা, সানকোয়েস্ট। এখানে যদি একটু অপশানটা যদি আমি কোশ্চেনটা বানাতাম, তাহলে একটু এরমভাবে লিখতাম, এখানে একটু পাকিস্তান থাকতো, এখানে একটুখানি আফগানিস্তান থাকতো, বা দুই ঠিক, বা ধরো আফগানিস্তানের জায়গায় লিখে দিলাম কাজাকস্তান,
কাজাকস্তান, পাকিস্তানে লিখলাম হয়তো আজারবাইজান। এই নামগুলো দিয়ে তবে না পরীক্ষা হলে একটুখানি খেলা হবে, এমনি খেলো, বলো স্যার অ্যান্সার কি হবে। তার মানে একটা ইঙ্গিত দিয়ে দিলাম, জাপানও কোনো রকম ভাবে হবে না, একেবারে কোনো রকম ভাবে হবে না। অ্যান্সার কি হবে বাবা? ইন্ডিয়া না মঙ্গোলিয়া, কি হবে স্যার অ্যান্সার? অ্যান্সার কি হবে? মঙ্গোলিয়া। ওরে বাবা, মনে রাখতে তো হবে এই যে মুঘলদের পাঠান যে বিষয়বস্তুগুলো, মঙ্গোলিয়া খান ট্যাগ করলেও তো হয়ে যায়। হ্যাঁ, এবার বেশি ট্যাগ করতে গেলে মুশকিল, বুঝে শুনে ট্যাগ করার দরকার, যে মগজমারি তুক্কাবাজি করলে আবার মুশকিল হয়ে যাবে পরীক্ষা হলে বেশি। তার কি খবরটা? ভারতীয় সেনাবাহিনী যে বহুজাতিক সামরিক মহড়া করছে, তার মানে পার্টিকুলার মঙ্গোলিয়ার সঙ্গে ইন্ডিয়ার হচ্ছে। আনকোয়েস্ট, তো সেখানে ভারতীয় সেনাবাহিনী চলে গেছে, তো একরকমভাবে ইন্ডিয়াও অংশগ্রহণ করেছে, এটাকে অপশনে রাখতে পারলেই ভালো হতো। ঠিক আছে, যাই হোক, মঙ্গোলিয়াতে হয়েছে। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলান বাতার। সেখানে গিয়ে কিন্তু এই মহড়াটা হচ্ছে, কবে অলরেডি হয়ে গেছে, 14 থেকে 28 জুন। ঠিক আছে, উলান বাতারে অনুষ্ঠিত হয়েছে, যেটা এবার 22তম সংস্করণ। 2003 সালতে চালু হয়েছিল, তার পরবর্তীকালে এটা শুরু হয়েছে, এবং এটা এখন 25 সাল, 3 সালে শুরু হয়েছিল, মানে 22টা বছর। কোথায় হবে এটা অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে উলান বাতার খানকোয়েস্ট। আমেরিকাও একরকমভাবে পারফরমেন্স করছে, মূলত কোশ্চেনটার অপশনটা একটু ভুলভাল রয়েছে, বাট মূল যে দেশে হয়েছে, হোস্ট কান্ট্রি বলেছিল, হোস্ট কান্ট্রি চেয়েছিল অপশনটা, কোশ্চেন হোস্ট কান্ট্রি, মানে সবাই পারফর্ম করছে, হোস্ট কান্ট্রিটার জন্য অ্যান্সার দেবে মঙ্গল, উলান বাতারে হয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাও। Which state government has launched a project to convert INS Guldar into India's first underwater museum? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করা হয়েছে কোন ভারতীয় নৌবাহিনীর মারফত, যার নাম হচ্ছে গিয়ে গুলদার। যে প্রজেক্ট নেওয়া হয়েছিল সেটা কোন রাজ্য সরকার এটাকে লঞ্চ করেছে? অপশান এ মহারাষ্ট্র, নাকি অপশান বি তামিলনাড়ু, নাকি অপশান সি গোয়া, নাকি অপশান ডি কেরালা? ফটাফট জানাও। আইএনএস গুলদারকে কেন্দ্র করে ভারত সরকার প্রথমবারের জন্য যে আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি হচ্ছে, সেটা কোন রাজ্য সরকার মনিটরিং করছে? স্যার কি হবে? স্যার হয়ে যাবে মহারাষ্ট্র, আইএনএস গুলদারের সাহায্যে স্যার প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম। কি স্যার ডিটেলটা? তার মানে এটা এটা হয়ে গেল এবার থেকে স্ট্যাটিক জিকে। ফার্স্ট যেহেতু যেহেতু প্রথমবারের জন্য হচ্ছে, ফার্স্ট ফার্স্ট স্ট্যাটিক জিকে, মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। এইগুলোকে আলাদা করে তুলে রাখবে যে কোন ধরনের খবরগুলো আমাকে বেশি করে অ্যাটাক করতে পারে। মহারাষ্ট্র সিন্ধুদুর্গ জেলাতে নিভাতি যে রক্স, তার পার্শ্ববর্তী জায়গাতেই কিন্তু যে বাতিল হওয়া যুদ্ধ জাহাজ আইএনএস গুলদার, তার চারপাশে ভারতের প্রথমবারের জন্য জলজ বা আন্ডার ওয়াটার জাদুঘর তৈরি করা হলো, যেখানে একটা কৃত্রিম বা ম্যানমেড প্রবাল প্রাচীর বা কোরাল রিফ তৈরি করা হয়েছে, এবং সেখানে কেন্দ্র সরকারের সঙ্গে মহারাষ্ট্র সরকার যৌথভাবে এটা চালু করেছে। ঠিক আছে, যেখানে সাবমেরিন একটু ভ্রমণ করা যাবে, তার সঙ্গে ওখানকার আন্ডার ওয়াটার যে মিউজিয়াম সেটা একটু দেখভাল দেখা যাবে, কোরাল রিফকে দেখা যাবে, অর্থাৎ পার্টিকুলার পর্যটনকে, মহারাষ্ট্র পর্যটনকে আরেকটু এগোবার জন্য এটা করা হয়েছিল। ঠিক আছে, চলো অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, মোস্ট ইম্পর্টেন্ট। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা ইজ ডেভেলপড আন্ডার হুইচ মিনিস্ট্রি? ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশনের মাথার মধ্যে রেখে যে নেভা বা ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, এটা কোন মন্ত্রক তৈরি করছে বা চালু করছে? অপশান এ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নাকি অপশান বি মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, নাকি অপশান সি মিনিস্ট্রি অফ ডিফেন্স, নাকি অপশান ডি মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স? ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন, ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশনকে মাথার মধ্যে রেখে এই অ্যাপ চালু হচ্ছে, এটা কোন মন্ত্রক চালু করেছে? অ্যান্সার স্যার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে ডি মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। কি জিনিস স্যার নেভা? 9ই জুন 2025 সালে পন্ডিচেরির বিধানসভাকে মাথার মধ্যে রেখে জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা উদ্বোধন করেছেন কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রক, সাংসদ তৈরি মানে চালু করেছেন।
৩৫খানা রাজ্য এবং বাদবাকি যে ইউনিয়ন টেরিটরিগুলো বর্তমানে রয়েছে সেখানকার আইনসভা অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হোক কি তোমার কাউন্সিল হোক মানে বিধানসভা বিধান পরিষদ হোক সেখানে যে কাজকর্মগুলো হচ্ছে আইনসভাতে তার ডিজিটালাইজেশন করার জন্য এই পার্টিকুলার নেভা তৈরি করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এক জাতি এক অ্যাপ্লিকেশন নেভা এর আন্ডারে এটাকে নেওয়া হচ্ছে। কোথায় হচ্ছে স্যার উদ্বোধনটা? পন্ডিচারিতে এর উদ্বোধন হয়েছে। তো সংসদীয় বিষয়ে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে যারা বিধানসভাতে কাজকর্ম করছে এবং পার্লামেন্টের কাজকর্ম করছে সেখানে আইন কীভাবে পাস হচ্ছে তার প্রক্রিয়াগুলো কি তাকে এক সমান শট দেখে নেওয়ার জন্যই কিন্তু তো ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন আর কোন মন্ত্রকের আন্ডারে? ক্যাপটা মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের আন্ডারে তৈরি করা হয়েছে। তার মানে এটা পলিটির কারেন্ট অ্যাফেয়ার তার মানে ন্যাশনাল কারেন্ট বলতে পারো তুমি। তার মানে কোন জোনগুলো দেখো খবরে আনা হলো বা আমাদের সাথে চর্চা করা হলো, বিভিন্ন দিক সায়েন্স টেকনোলজি বায়োলজি জিওগ্রাফি জিওপলিটি ন্যাচারাল ক্যালামিটি কিংবা ইকোনমি কিংবা ডিফেন্স কিংবা পলিটি সমস্ত খবর আর্ট অ্যান্ড কালচারের খবর পদ্মনাভ স্বামী কভার করা হলো। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট নিউজ বা প্রাইম অ্যাফেয়ার্স নিয়ে বলছে। তাই যারা এখনো দেখোনি, যারা এখনো আগের ক্লাসগুলো করোনি, দুটো পড়া তুলে নাও। প্রতিটা মাস ধরে ধরে তুলছি যে তোমাদের খবর পুরোনো মাসেরগুলোর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খবরগুলো রিভিশন হয়ে যায়। এরপরে বাবা বলো না স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কোশ্চেনটা নেই, গোলমাল হয়ে যায়। যেটুকু আমার এক্সপোজার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করার জন্য বাংলার 1 নম্বর নিউজ পেপার ম্যাগাজিনকে ডিল করতাম, এডিটোরিয়াল করতাম, এই নিরিখে মোস্ট ইম্পর্টেন্ট খবরগুলো কিন্তু তুলে তুলে আনা হচ্ছে। যেটুকু পারছি বাবা পুশ করার চেষ্টা করছি। খাওয়ার ইচ্ছা হলে ক্লাসে আসো, নিজের জীবন তৈরি করে নাও। বাদ বাকি ইওর লাইফ ইওর চয়েস। আজকে অবধি, পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।